স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে বেতানিয়া রহমান। এবার থাকছে পুরো খবর। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বুধবার এমনটা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ফরাদ ইবনে মালিক। উপদেষ্টা নির্বাচন কমিশন ও বিভিন্ন বাহিনীর প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের নির্বাচন প্রস্তুতি সভা করেছেন প্রধান উপদেষ্টা। এখানে ভোটের সময় নিরাপত্তা, প্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়ন নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার পরে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তিনি জানান, সরকারের ঘোষিত সময় অনুযায়ী সবকিছুর প্রস্তুতি চলছে। আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। আমরা এর বাইরে আমাদের বলার কিছু নাই। আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে, সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক, 15 নভেম্বরের মধ্যে হলে এটা বেটার। সভায় নির্বাচনের সময় প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া নিয়ে বিস্তর আলোচনা হয়। এ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে। একই এলাকার বাসিন্দা এবং আত্মীয় যে এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে না। পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। সেনাবাহিনীর 92,000 ও নৌবাহিনীর 500 সদস্য নির্বাচনের 72 ঘন্টা আগে থেকেই দায়িত্ব পালন করবে বলেও জানান প্রেস সেক্রেটারি। 92,500 মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় নোট অফ ডিসেন্ট না রেখে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন। বুধবার এক অনুষ্ঠানে এই কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কোনো ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দায় নিতে হবে। দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু দলের সুপারিশ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কমিশন। শফিকুল হকের প্রতিবেদন। ঐক্যমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিনে অথবা আগে গণভোট আয়োজনের সুপারিশ থাকলেও বাদ দেয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট। একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব বলছেন, নোট অফ ডিসেন্ট বাদ দেয়া জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে এর সব দায় দায়িত্ব নিতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। একই দিন এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি করেন, যে জুলাই সনদে সব দল সই করেছে তার অনেক কিছুই নেই সনদে। ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার সময় আমার মনে হয়েছে ঐক্যমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে
কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতে যা তা পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ করেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই। শফিকুল হক, ৭১, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্বাচন বানচালের যে চেষ্টা করছে সেভাবেই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর একটি রিসোর্টে আয়োজিত বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ভিন্ন দেশে বসে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। পাশাপাশি ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া একটি দলও নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে নির্বাচন নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনা আরেকটি দেশে আশ্রয় নিয়েছে, তিনি কি বসে আছেন? তিনি বসে নেই তো। আমরা অডিও ভাইরাল দেখছি তার বক্তব্যে, আমরা ভিডিও ভাইরাল দেখছি তার বক্তব্যে। সেই বক্তব্যের মধ্যে বাংলাদেশের ভিতরে হানাহানি করতে বলছেন, বাংলাদেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে না হয় তার জন্য তিনি নানা ধরনের নির্দেশ দিচ্ছেন। এর মধ্যে একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কোনো কারণে জাতীয় নির্বাচন ঠিক সময়ে না হলেও গণভোট আগে দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মাহমুদ তাহের। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন পিছিয়ে গেলেও জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। এদিকে নভেম্বরের গণভোট সহ ৫ দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ ৮টি দল। জানাচ্ছেন শহীদুজ্জামান সাকিব। সকালে জামায়াতের কার্যালয়ে আসেন কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট শাখার প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মাহমুদ তাহের এ নিয়ে কথা বলেন। আমরা ওনাদেরকে বলেছি, ইলেকশন কমিশনের ব্যাপারে বলেছিল, আমরা বলছি ইলেকশন কমিশনকে আমরা সিসি ক্যামেরা প্রত্যেক কেন্দ্রে দেওয়ার জন্য। আমরা ভোট কেন্দ্রে আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, যতগুলো এনফোর্সিং অথরিটি আছে সকলকে প্রত্যেক কেন্দ্রে ডেপ্লয়মেন্ট চাই, থাকবে। পুলিশ যেরকম থাকে এরকম থাকবে। তিনি বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলেও জুলাই সনদের গুরুত্ব বিবেচনায় নভেম্বরেই গণভোট চায় জামাত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট সহ ৫ দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জামায়াত, ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত ৮ দল। আমরা আজকে এই ৮টি দল পরিষ্কার করে বলতে চাই, সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। ৩০ অক্টোবর নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান ও ৩ নভেম্বর বৃহৎ কর্মসূচি ঘোষণার কথাও জানান দলগুলোর নেতারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ব্যক্তি নির্ভরতা থেকে বেরিয়ে অবশেষে মেরুদণ্ড ফিরে পেয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বুধবার এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ না করে এতে স্বাক্ষর করে এখন পস্তাচ্ছে বিএনপি। জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি। রাশেদ আনিসের প্রতিবেদন। প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে তরুণদের দল এনসিপির এই সংবাদ সম্মেলন। কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই এনসিপি স্বাক্ষরের বিবেচনা করবে। সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে পাশ না করলে সনদ স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।
কমিশনের এরকম সুপারিশকে স্বাগত জানান তিনি। একই সঙ্গে সনদ নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনাও করেন নাসিরউদ্দিন। এটা তো ঐক্যমত কমিশন ছিল, তো এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল। এখন আবার ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে, এখন আবার এটাকে আমরা ঐক্যমত কমিশন বলতে পারি। তো এটা কোনো দলের জন্য নয়। সালাউদ্দিন কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন কি হবে সেটা নিয়ে তারা কোনো আলোচনা করে নাই। তাহলে আপনি বিবাহের আয়োজন করলেন, বিবাহ হবে, কিভাবে হবে, কবে হবে, কাবির নামে কে সাইন করবে, এগুলো নিয়ে কোনো কথা হলো না। এটা তো ওনারা ভুল করেছেন, যে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপির সাইন করা উচিত ছিল। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। সংবিধান সংস্কার বিলের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানোর আগে জনগণের সামনে প্রকাশ করতে হবে, তারপরই এনসিপি স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে। আর বাস্তবায়ন আদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জারি করার দাবিও করা হয়। ডক্টর ইউনূস যিনি এই গণ অভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন, ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন। জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে। গণভোটের তারিখ নিয়ে বিএনপি জামাতের বিভাজনের মাঝে এনসিপি জড়াবে না বলেও মন্তব্য করেন তিনি। গণভোটটা সুষ্ঠুভাবে আমরা ফোকাস করতেছি যাতে গণভোটটা সুষ্ঠু প্রক্রিয়ায় হয়। ইসি গায়ের জোরে প্রতীক চাপিয়ে দিলে তা মোকাবেলার হুঁশিয়ারিও দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন তাহলে যদি ওনারা দিতে চায় তাহলে গায়ের জোরে দেখ না, দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামীতে কেউ এককভাবে সরকার গঠনের চিন্তা করলে তারাও টিকবে না। রংপুরে দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক কার্যক্রম শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শাহ বাজিদ আহমেদের প্রতিবেদন। রংপুর বিভাগের ৮ জেলা ও ৫৮ উপজেলায় যেসব এলাকায় এখনও এনসিপির সাংগঠনিক কমিটি হয়নি, সেই এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। সম্ভাব্য পদপ্রত্যাশীদের নিয়ে সারাদিন পর্যটন মণ্ডলের কনফারেন্স হলে বৈঠক করেন তারা। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন সম্ভব নয়। দিন দিন নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে। জাতীয় ঐক্য ছাড়া গণতন্ত্র টেকে না। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের যে প্রস্তাব ঐক্যমত কমিশন দিয়েছে তা নিয়ে কোনো প্রশ্ন নেই। পরবর্তী সরকারকে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে, না হলে সংবিধান স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত হবে। এমন প্রস্তাবেও সমর্থন জানিয়েছে এনসিপি। জুলাই সংস্কার, জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি যে জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন। নির্বাচন কমিশনে জনগণের এবং রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে এবং আমরা আশা করব যে আমরা দ্রুতই সেই সমাধানের দিকে যেতে পারব। তিনি বলেন, দেশে নতুন ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন। তারা মনে করে আগামীতে কেউ এককভাবে সরকার গঠনের চিন্তা করলে তারা টিকবে না। এখন কেউ যদি মনে করে যে সে এককভাবেই সব নেতৃত্ব দিবে অথবা সরকার গঠন করে ফেলবে, এটা আসলে সম্ভব হবে না। দেশের যদি এই ন্যূনতম ঐক্য না থাকে দেশের সবগুলো পক্ষের মধ্যে, ফলে এককভাবে সরকার গঠন করে এবং সেই সংসদ টিকিয়ে রাখা, সরকার টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না। আর দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি একক প্রস্তুতি নিচ্ছে, কারণ পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অনীহা বেড়েছে। এমন প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক প্রত্যাশা নিয়েই এগোতে চায় এনসিপি। সঠিক অবস্থান যদি কোনো রাজনৈতিক দল গ্রহণ করে, তারা যদি একাও হয়, তারাই বাংলাদেশে এবং এই গোটা বিশ্বে তাদের রাজনীতিটাই টিকে থাকে। আমরা সেই অবস্থারই একটা পুনর্ব্যক্ত মঞ্চায়ন আমরা দেখতে পেয়েছি। জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর না করলেও যে দাবির প্রেক্ষিতে আমরা স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত ছিলাম, সেই দাবিগুলোকে নিয়েই পরবর্তী সময়ে আলাপ আলোচনা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে জীবন্ত থেকেছে। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উত্তরাঞ্চল সমন্বয়ক সার্জিস আলম সহ ১ ডজন নেতা উপস্থিত ছিলেন। শাহ বাজিদ আহমেদ,
একাত্তর, রংপুর। ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে কমিশন। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সহ কমিশনের অন্যান্য সদস্যরা। এর মাধ্যমে ঐক্যমত্য কমিশনের ৮ মাসেরও বেশি সময়ের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রস্তাব জমা দেয় কমিশন। এতে সনদ বাস্তবায়নে 2টি বিকল্প প্রস্তাব দেয় কমিশন। যুক্ত করা হয় আগামী সংসদে উচ্চকক্ষের প্রস্তাবও। জুলাই জাতীয় সনদ 2025 নামে একটি আদেশ জারি করে নির্বাচনের দিনের মধ্যে যে কোনো সময় গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদকে 270 দিন বেঁধে দেবার প্রস্তাব দেয় কমিশন। এছাড়া আদেশের মাধ্যমে বিল আকারে প্রস্তাবগুলো পাশ করে গণভোট করার প্রস্তাব দেয়া হয়। তবে নির্দিষ্ট সময়ে সংস্কার সম্পন্ন না হলে এই প্রস্তাবের অধীনে সবগুলো সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে বলে উল্লেখ করা হয়। কমিশনের মেয়াদ রয়েছে 31 অক্টোবর পর্যন্ত। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের লাঠিচার্জে প্রায় 50 জন আহত হয়েছেন। বুধবার দুপুরে সচিবালয় অভিমুখে ওই মিছিলে সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। জাতীয়করণ না হওয়া পর্যন্ত অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। জাতীয়করণ সহ 5 দফা দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ভুকা মিছিল সচিবালয় অভিমুখে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে এবং লাঠিপেটাও করা হয়। শিক্ষকদের দাবি এতে প্রায় শতাধিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। প্রায় 100-র উপরে শিক্ষক আহত অবস্থায় আছে এবং আমাকে বাড়ি দিয়েছিল। বাড়ি দেওয়ার পরে স্যার আমি বাম হাতে ঠেকাতে গেছি, বাম হাতে এদিকে এসে বাড়ি লাগেছে। আমি যে রুগীটারে নিয়ে আসছি তার অবস্থা গুরুতর ছিল, তাকে ইসিজি করা হয়েছে। ইসিজি করা থেকে তার ডাক্তার বলেছে স্যার সুচিকিৎসা দিয়েছে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকেরা। প্রায় এখানে 50 জন শিক্ষকের মতো গুরুতর আহত অবস্থায় আছে। এই হামলার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না হয় তাহলে আগামীকাল থাকি এর চেয়ে আর কঠিন আমরা কর্মসূচি চালাবো। পরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি রূপ নেয় 1 দফায়। পুলিশের অতর্কিতভাবে কি হামলা চালায়, তারা লাঠি সেল করে, টিয়ার সেল নিক্ষেপ করে, জল কামান নিক্ষেপ করে এবং আমাদের অনেক শিক্ষককে সেই ফেসিস কায়দায় পুলিশের জীবন জনগণের উপর আক্রমণ করছে। আমরা দাবি আদায় করতে গেছি, আমাদেরকে মারছে, আমার নিজের পায়ে ভাঙে ফেলাইছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা না বানানো হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা মাঠ ছেড়ে যাব না। 17 দিন ধরে জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন করে আসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। সর্বোচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে পলাতক ফ্যাসিস্ট সরকার। বুধবার আপিল শুনানিতে বিএনপির পক্ষের আইনজীবী এজন্য দায়ী করেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। তার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয় বলেও মত দেন আইনজীবী। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের উপর ৫ম দিনের শুনানিতে বিএনপির পক্ষে অংশ নেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সার্বিক ইতিহাস তুলে ধরেন তিনি। 14 বছর আগে এটি বাতিল করার জন্য সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের সমালোচনা করেন এই আইনজীবী। আমি এর উপরে মত দিয়েছিলাম যে ভবিষ্যতে এই দেশে মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি হবে, কারণ হবে এই জাজমেন্ট। সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন একদিকে, এবং আমি সর্বশেষ যে কথা বলেছি অন্যদিকে তিনি বলেছেন যে কোনো বিচারক তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, কোনো বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, লাভজনক কোনো পদে যেতে পারবে না, অথচ তিনি নিজেই আইন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বসে আছেন। শুনানিতে অংশ নেওয়া অপর আইনজীবী শাহরিয়ার কবির আগের দেওয়া বিতর্কিত পর্যবেক্ষণ প্রত্যাহারের আর্জি জানান। 72 সালে 12ই জানুয়ারি যতগুলো গেজেট প্রকাশ হয়েছিল প্রতিটা জায়গায় বঙ্গবন্ধু বলা ছিল, শেখ মুজিবুর রহমানকে, কিন্তু এই জাজমেন্টে খায়রুল হক সাহেব
তাকে জাতির পিতা বলে সম্বোধন করছিল। সো আমি অনারেবল সুপ্রিম কোর্টের কাছে বলেছি এই জাতির পিতা শব্দটা এই জাজমেন্ট থেকে যেন এক্সপান্স করা হয়। ওভারঅল এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল চাওয়া হয়েছে যাতে এটা নেক্সট ইলেকশন থেকে এটা বলবৎ হয় এবং সেটা এই বাই দিস টাইম যদি আমরা বলছি যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে আপিলটা অ্যালাউ হয়েছিল এই আপিলটা খারিজ করতে হবে। প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে পরবর্তী শুনানি হবে 2 নভেম্বর। সৈকত সাদিক, 71, ঢাকা। জুলাই আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিচার কাজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সকালে আজ 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। আজ এই মামলার জব্দ তালিকায় সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন এসআই আশরাফুল হাসান। সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ মোট 16 আসামির মধ্যে 8 জন পলাতক আছেন। গ্রেফতার 8 আসামির মধ্যে আশুলিয়া থানায় সাবেক এসআই শেখ আফজালুল হক ট্রাইব্যুনালে দোষ স্বীকার করেছেন। সকালে গ্রেফতার থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাংলাদেশের তৈরি পোশাকই ফ্রান্সের সাথে সম্পর্ক উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারে। তাই বাংলাদেশে আরও বেশি পরিবেশ বান্ধব এবং টেকসই উপায়ে পোশাক তৈরির পরামর্শ দিলেন ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত। বুধবার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় পরিদর্শনের শেষে তিনি বলেন, সবুজ শিল্পায়নে রেকর্ড করেছে বাংলাদেশ, যা এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলাও ভূমিকা রাখবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। নিজ দেশের ক্রেতাদের জন্য পোশাক তৈরি হয় এমন একটি গার্মেন্টস কারখানা পরিদর্শনে আসেন ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত। ঘুরে ফিরে দেখেন পোশাক তৈরির বিভিন্ন ধাপ। সন্তুষ্ট জানিয়ে বলেন বাংলাদেশের গার্মেন্টস কারখানা নিয়ে তার অভিজ্ঞতার কথা। এমন কারখানার পোশাক ফ্রান্স ও বাংলাদেশের মাঝে সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করবে। একই সাথে বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এসব গার্মেন্টস ভূমিকা রাখবে। পোশাক কারখানাটিতে কাজ করে প্রায় 21,000 শ্রমিক। প্রত্যেকেই সন্তুষ্ট কর্মপরিবেশ ও বেতন ভাতা সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধায়। এই জায়গায় কাজ করতে ভালো লাগে, পরিবেশ অনেক ভালো, ঠিক মতো বেতন দেয়, ফ্রিতে খাবার দেয়, অসুস্থ হলে ফ্রিতে চিকিৎসা করে, ওভারটাইম দেয়। বলতে পারেন এটা একটা পরিবার, এটা সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমরা, অনেক ভালো। কর্মকর্তারাও জানান প্রতিযোগিতার বাজারে টিকতে উন্নত মানের পণ্য এবং পরিবেশ বান্ধব ও ভালো কর্মপরিবেশের বিকল্প নেই। একজন অ্যাম্বাসিডর অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে ভিজিট করতে আসেন এবং ফ্রান্সের কোন অ্যাম্বাসিডর অবশ্যই এটা আমাদের জন্য ইন্সপায়ারেবল ফিউচারের জন্য এবং আমাদের মোটিভেশন দেয় এবং আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের কোলাবোরেশন আরও বাড়বে। রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে ফ্রান্সের রাষ্ট্রদূতের এমন পরিদর্শন বাংলাদেশের পোশাকের জন্য ইতিবাচক ব্র্যান্ডিং হিসেবে কাজ করবে। কোন জায়গায় কোন ফ্যাক্টরি থেকে প্রোডাকশন সোর্স করছে এটা তারা দেখে নিল, দেখার পরে তারা নিজেরাও তো তখন আমাদের অ্যাম্বাসেডর হয়ে কথা বলবে। এটা তো একটা খুব ইম্পর্টেন্ট। তারা তখন আমাদের পক্ষ হয়ে কথা বলবে যে হ্যাঁ আমি বাংলাদেশের ফ্যাক্টরি দেখে এসেছি এবং ফ্যাক্টরিগুলো অত্যন্ত পরিবেশ সচেতন। আজকে যে ইউরোপ আমেরিকা সব দেশের দোকানগুলোতে আমাদের জিনিস যে যাচ্ছে মেড ইন বাংলাদেশ লেখা, এটাই তো একটা ব্র্যান্ডিং। বর্তমানে দেশে পরিবেশ বান্ধব পোশাক কারখানা রয়েছে 168টি, যার শীর্ষ 100টিও এখানে। বিশ্বে পরিবেশ বান্ধব পোশাক কারখানা বাংলাদেশে বেশি। ফ্রান্সের রাষ্ট্রদূত এই কারখানাটি পরিদর্শনে এসে বললেন তার দেশের ক্রেতারা এমন গার্মেন্টসের পোশাক ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যেখানে পোশাক প্রস্তুত হয় টেকসই এবং পরিবেশ বান্ধব উপায়ে। জাহিদুল ইসলাম, 71, ধামরাই, ঢাকা। বেশি মুনাফা পেতে চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি অপারেটরস নিয়োগ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। বুধবার গবেষণা প্রতিষ্ঠান বিস আয়োজিত সেমিনারে তিনি এমন দাবি করেন। উপদেষ্টা বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো যখন সুনীল অর্থনীতি নিয়ে সভা সেমিনারে ব্যস্ত তখন বাংলাদেশের সমুদ্র সীমা থেকে সব নিয়ে যাচ্ছে ভারত ও থাইল্যান্ড। রাজনৈতিক সদিচ্ছার অভাবে সমুদ্র সম্পদ আরোহণের সক্ষমতা গড়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি। রুহুল আমিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া। পতিত সরকারের আমলে নেওয়া এই উদ্যোগ অন্তর্বর্তী সরকার কেন অব্যাহত রাখছে সেই সমালোচনা যেমন আছে, তেমনি অনেকে সার্বভৌমত্বের প্রশ্নও তুলছেন। আবার অনেকে বলছেন লাভজনকে বন্দরে কেন বিদেশিদের যুক্ত করতে হবে।
গবেষণা প্রতিষ্ঠান BIIS এর এই সেমিনারে এসব প্রশ্নের মুখোমুখি নৌ পরিবহন উপদেষ্টা জানান, চুক্তি হলেই বিস্তারিত তুলে ধরা হবে। রাজনৈতিক সদিচ্ছার অভাবে বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ দীর্ঘদিন ধরে ঝুলে আছে বলেও জানান তিনি। এই যে আমি প্রায় চিৎকার শুনতেছি, আরে পোর্ট দিয়ে দিল রে, পোর্ট দিয়ে দিল রে। পোর্ট দেয় কিভাবে? অপারেটর নিয়োগ করা হচ্ছে। অলাভজনক হলে আমরা দেব, 2000 কোটি টাকার উপরে না পেলে আমরা দিব, আপনি তাই মনে করেন? সেমিনারে গবেষকরা জানান, সমুদ্র থেকে প্রতি বছর বিশ্বব্যাপী $1 ট্রিলিয়ন সম্পদ আহরণ হচ্ছে। বাংলাদেশের উপকূলেও মাছ, জলজ প্রাণী, তেল, গ্যাস ও পর্যটন সহ নানা অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও কাজে লেগেছে সামান্যই। উল্টো সমুদ্র দূষণ হচ্ছে নানাভাবে। উপদেষ্টা বলেন, সমুদ্র সম্পদ আহরণে সরকারি বেসরকারি কোনো খাতই অগ্রসর হয়নি। আমাদের ব্লু ওয়াটারের সবকিছু ধরে নিয়ে যাচ্ছে এদের ভারত অথবা থাইল্যান্ড, মাঝে মধ্যে অনেক দূর দূর থেকে পাওয়া যায়। তো আপনি যেমন আটলান্টিকে যান পরে, আগে ইন্ডিয়ান ওশনে যান। সেই ক্যাপাসিটি আমাদের নাই, সেই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়নি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমরা সব পেপারের মধ্যে আছে। উপদেষ্টা বলেন, পতিত সরকার অনেক ঢাকঢোল পেটালেও সমুদ্র সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নেয়নি। আমাদের রাজনৈতিক উইল নাই। আমরা যে করলাম, ডিক্লেয়ার করলাম সবকিছু, এভরিথিং ইজ ডান ফাইন, তারপরে হোয়াট স্টেপস উই হ্যাভ টেকেন। এ পর্যন্ত আমরা অনেক স্টেপ নিতে পারতাম। সমস্যাটা হচ্ছে ওখানে। বেসরকারীকরণের মাধ্যমে সরকারের কাজ আরও কমিয়ে আনা দরকার বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। রুহুল আমিন, ৭১, ঢাকা। রংপুরের পীরগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বিকেলে উপজেলার করতোয়া নদীর চাকভেকা এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে ভিড় করেন হাজারো মানুষ। ঢাকঢোল তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মল্লার বৈঠার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই আয়োজন উপভোগ করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটা আমরা পরিলক্ষিত করছি। হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। তাদের যে প্রত্যাশার জায়গাটা পূরণ করার জন্য লায়ন্স যে উদ্যোগ নিয়েছে, তাদের পাশে থেকে আমরা এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানোর যে প্রয়াস নিয়েছে, আমরা নিঃসন্দেহে এটা একটা মহৎ কাজ।